আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের নমস্কার, আমি তরুণ ঘোষ। আর মাত্র 5 দিন বাকি, আপনাদের ঘোষিত নির্বাচনের 5 দিন বাকি। হবে কি হবে না এ বিষয়ে সবাই যেমন সন্দিহান, আমার মনে তো গভীর সন্দেহ আছে। তো যাই হোক, হোক বা নাই হোক, সে তো পরের কথা। এখন এই বাংলাদেশ ইস্যুতে এখন একটা মারাত্মক একটা ঘোরেল অবস্থা চলছে। ঘোরেল অবস্থা কিরাম? ঘোরেল অবস্থা হচ্ছে কূটনীতিতে একটা মারাত্মক পালা বদল হচ্ছে। বাংলাদেশ আউট, ইন্ডিয়া ইন। কোন প্রসঙ্গে? সেটা হচ্ছে কূটনীতি প্রসঙ্গে। যেখানে বাংলাদেশকে প্রাধান্য দিয়েছিল আমেরিকা, সেই বাংলাদেশের এই হাল দেখে আমেরিকা এখন ভারতের পালে হাওয়া লাগিয়ে তুফান তুলে দিয়েছে। ব্যাপারটা কিরাম? আমি আপনাদের বলেছিলাম একটা চুক্তি হতে যাচ্ছে, 10 বছরের চুক্তি হতে যাচ্ছে। চুক্তিটার নাম আমি আপনাদের বলে দিচ্ছিলাম, সবই বলেছিলাম, শুধু আপনাদের স্মরণে করে দিই। আপনারা তো ভুলে যান, ভুলে গেলে পরে তারপরে যখন হয় তখন আমায় গুজববাজ বলে রেখে দেন। আজ দেখবো আপনাদের কয়জন আমায় গুজববাজ বলেন। এবং আমি যাওয়ার সময় দুটো প্রশ্ন রেখে যাব, যারা অতিশয় বুদ্ধিমান মানুষ, আশা করি তারা আমার এই দুটো প্রশ্নের উত্তর দিতে পারবেন। আমায় কমেন্টে জানাবেন। আর যদি না উত্তর দিতে পারেন তাহলে আমায় হাত তুলে বলে দেবেন যে আমরা উত্তর দিতে পারলাম না। আপনি আমাদের থেকে তাহলে বুদ্ধিমান মানুষ, আপনি উত্তরটা দিয়ে দিন, আমি উত্তরটা দিয়ে দেবো। আপাতত ওই এগ্রিমেন্টের বিষয়ে আসি। সেটা হচ্ছে কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল অ্যান্ড ইন্দো-প্যাসিফিক এগ্রিমেন্ট 2026 to 2036। এই 10 বছরের একটা এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা আপনার সই হয়, সব গুগলে পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। আমাকে একদম বলবেন না যে গুজববাজ, আমি বলে দিচ্ছি সব গুগলে পেয়ে যাবেন। এটা 31শে জানুয়ারি সেনেটে এই বিলটা পাস হয়। 31শে জানুয়ারি এই বিলটায় $121 মিলিয়ন একটা সহায়তা আছে। কেন এই ডলারের সহায়তা এবং কি জন্য সহায়তা আমি সব বলে দিচ্ছি, সে প্রসঙ্গে আসছি। এই যে 31 তারিখ যেটা বিলটা যেটা সই হয়েছে সেনেটে, সেই বিলটা 3 ফেব্রুয়ারি সেটা সাইন করেছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প মালিক। তিনি সাইন করে দিয়েছেন এবং 4 তারিখে আমাদের ওইখানে আমেরিকাতে গিয়ে পৌঁছন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার সঙ্গে ওই বিলটা নিয়ে তখন কথাবার্তা হয় এবং একটা ক্লোজ ডোর মিটিং হয়েছিল। আমি আপনাদের বলেছিলাম ডক্টর জয়শঙ্কর মার্কো রুবিওর সঙ্গে একটা ক্লোজ ডোর মিটিং হয়। সেই মিটিং এ শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছিল, সেটাও আমি বলে দিয়েছিলাম। এখন যেটা পরে জানতে পেরেছি সেটা হচ্ছে ভিডিও কলিং হয়েছে। আচ্ছা, সবাই আমায় জিজ্ঞেস করেন যে এই যে সিকিউরড লাইন বলেন ব্যাপারটা কি? সিকিউরড লাইন হচ্ছে এমন একটা ফ্রিকোয়েন্সি দুজনেই ভাগ করে নেয়। ধরুন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এমন একটা ফ্রিকোয়েন্সি ভাগ করে দিল, ওই ফ্রিকোয়েন্সি অন্য কেউ জানতে পারবে না। ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির মাধ্যমে ভারত এবং বাংলাদেশ দুজনেই ওই ফ্রিকোয়েন্সির মাধ্যমে যোগাযোগ করে। সেটা হচ্ছে আপনার সিকিউরড লাইন বলা হয়। এই যে সমস্ত আমাদের রাষ্ট্রনেতারা কথাবার্তা বলেন না, তারা সবসময় ওই রকম আলাদা করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সিকিউর মানে ওয়েব লেন্থে তারা কথাবার্তা বলেন। তো যাই হোক, সেখানে ওই তাদের মধ্যে কথাবার্তা হয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা হয়েছে। কি কথাবার্তা হয়েছে সেটাই পরে আসছি। এখন যে $121 মিলিয়ন যেটা সহায়তা বিল দেওয়া হচ্ছে, সহায়তা বিল কেন? আগে আপনাদের মনে আছে, আগে আপনাদের ঠিক ছিল যে বাংলাদেশ থেকে একটা মায়ানমার করিডোর করা হবে, আরাকান করিডোর যেটা নাম দেওয়া হয়েছিল। সেই করিডোরটা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে খলিলুর রহমানের একটা চূড়ান্ত একটা বাকবিতণ্ডা হয় এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন নো ব্লাডি করিডোর।
মনে পড়ছে সেই নো ব্লাডি করিডোর, সেই নো ব্লাডি করিডোর বলেছিলেন। আসলে হচ্ছে এই যে 121 মিলিয়ন যে ডলারটা, এই 121 মিলিয়ন ডলারের খন্ডাংশ, 121 মিলিয়ন ডলারের একটা অংশ, সেইটা কে কত নেবে? খলিলুর রহমান এবং ওয়াকারুজ্জামান দুজনের মধ্যে কে কত নেবে সেটা নিয়ে হচ্ছে কথা হচ্ছিল। এখন এই কথাবার্তা যখন চলে সেই সময়তে, এক মিনিট ধরবেন, এই কথাবার্তা যখন চলে সেই সময়তে দুজনের মধ্যে যে ঝামেলা লাগে সেটা আদৌ আজ পর্যন্ত মেটেনি, এবং তার ফলে একটা দূরত্ব দুজনের মধ্যে তৈরি হয়ে রয়েছে, সেটা অদ্যাবধি মেটেনি এবং মিটবে বলে মনেও হয় না। আচ্ছা, আর একটা এর মধ্যে যেটা ছিল, সেগমেন্ট যেটা ছিল, সেগমেন্টে ভাগ করা ছিল কিছু কিছু পয়েন্ট, যেমন আকাশ এবং সমুদ্র পথে আপনার ইন্টারন্যাশনাল টেরোরিজম, ক্রস বর্ডার টেরোরিজম, অর্থায়ন, এরকম যদি হয় তাহলে পরে দুপক্ষই সার্জিক্যাল স্ট্রাইক করতে পারবে। 2 নম্বর ছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র, নিরাপত্তা, মানবাধিকার, আইনের শাসন, সমস্ত ধরনের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায়, মানে শেখ হাসিনার সময় সেই পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা, সমঝোতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে পরবর্তী বাংলাদেশ সরকার, ভারত এবং ওয়াশিংটন, 3 জনে একযোগে কাজ করবে। কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে। প্রতি 3 মাস ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যে 10 বছরের এগ্রিমেন্ট হচ্ছে, এই 10 বছরের এগ্রিমেন্ট এই রিভিউ করবে। শেখ হাসিনার সঙ্গে যখন কথাবার্তা হয় তখন মার্কো রুবিও শেখ হাসিনাকে বলেন যে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা কাজ করা ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ। ঢাকার কাছে এটা টোটাল 16 মিনিটের একটা কথাবার্তা হয়েছিল, এটা আমি আগেও বলেছিলাম। এখন এই যে বাংলাদেশ নীতির পুনর্বিন্যাস এবং চূড়ান্তকরণ, বাংলাদেশ ও মায়ানমার ও ইন্দো প্যাসিফিকের নিরাপত্তা, এর দুজনের মধ্যে দুজনেই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনকে সমানভাবে ভাগ করে নিয়ে দেখবে। কখনো কোনো কাজটা মার্কিন যুক্তরাষ্ট্র করবে, কখনো ওভারল্যাপ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের কাজটা ওভারল্যাপ করে মার্কিন যুক্তরাষ্ট্র করবে। যেখানে যার প্রয়োজন হবে সেটাই তখন তারা করবে ওভারল্যাপ নীতিতে। ওভারল্যাপিং নীতি বোঝেন? ওভারল্যাপিং নীতিতে হবে। এখন এই যে 121 মিলিয়ন ডলার, 121 মিলিয়ন ডলার কি হবে? এটা হচ্ছে আমাদের যে কালাদান প্রজেক্ট আছে না মায়ানমারে, ওই কালাদান প্রজেক্টটাকে ধরে আপনার নৈখাঞ্চরী এরিয়া আছে, নৈখাঞ্চরী এরিয়া থেকে একেবারে ত্রিপুরা হয়ে, এখন ঠিক হয়নি, হয় আপনার এতে কি বলে ওটা, ত্রিপুরা হয়ে মায়ানমার ছুঁয়ে কাম্বোডিয়া পর্যন্ত পৌঁছে যাবে। অর্থাৎ এখন থেকে বাংলাদেশকে সাইড লাইন করে এখন পুরো ব্যাপারটা এখন কাম্বোডিয়া এবং ভারতবর্ষ যুক্তভাবে মায়ানমারকে পৌঁছে দেবে। যত রকমের অস্ত্র শস্ত্র সহায়তা যা যা করার সেই সমস্ত গুলো করবে। মায়ানমার ইস্যুতে ভারত যেমন আমেরিকাকে সমর্থন করবে, তেমনি বাংলাদেশ ইস্যুতে ইউনাইটেড স্টেটস ভারতকে সমর্থন করবে। ভারতের চোখ দিয়ে ইউনাইটেড স্টেটস দেখবে এমন কোন কথা কিন্তু আলোচনা হয়নি। আলোচনা এটাই হয়েছে স্বার্থ, একে অপরের স্বার্থ সুরক্ষিত করে চলবে। মায়ানমারে যেখানে আমেরিকার স্বার্থ আছে সেটা বাংলাদেশ দেখে, ভারত দেখে চলবে, ও বাংলাদেশে যে স্বার্থ ভারতের রয়েছে সেটা আবার আমেরিকা ভারতের হয়ে দেখবে। এটাই হচ্ছে ওভারল্যাপিং সিস্টেমের
দুজন দুজনের মধ্যে কাজ করবে। আমাদের যে এখানে জয়শঙ্কর যে ওখানে গিয়ে আমেরিকার সঙ্গে ভিজিট যখন করছেন, তখন এখানে কিন্তু ব্রেন ক্রিসেন্টন তিনি গিয়ে প্রণয় ভার্মার সঙ্গে দেখা করছেন। এখন প্রণয় ভার্মার সঙ্গে দেখা করার আগে, ঠিক দেখা করার আগে উনি গিয়েছিলেন তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান বাড়িতে ছিলেন কি ছিলেন না আমি জানি না। কথা হয়েছে কার সঙ্গে? ওনার কথা হয়েছে জুবেইদা জাইমা খান এবং তার মেয়ে হচ্ছে জুবেইদা রহমান, জাইমা রহমান এবং জুবেইদা রহমান, এই দুজনের সঙ্গে ব্রেন ক্রিসেন্টনের কথা হয়েছে। এটা গেল নাম্বার 1, আমার প্রশ্ন নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে 8ই ফেব্রুয়ারি আগামীকাল একটা বৈঠক মানে সভা হওয়ার কথা ছিল আপনার বিএনপির। সভাটা হচ্ছে না, কেন হচ্ছে না? কোনো কারণ দেখানো হয়েছে কেন হচ্ছে না? আপনারা যারা অতিশয় বুদ্ধিমান আছেন, যারা আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করেন, আপনাদের মতো বুদ্ধিমানের কাছে আমি প্রশ্ন রয়ে গেলাম যে এই দুটো কাজ কেন হলো? এক হচ্ছে ব্রেন ক্রিসেন্টন, তিনি জুবেইদা রহমান এবং জাইমা রহমানের সঙ্গে বৈঠক করলেন কেন? আর 2, কোনো কারণ না দেখিয়ে 8 তারিখের প্রোগ্রামটা পল্টনে যেটা হওয়ার কথা ছিল সেটা বাতিল হলো কেন? এই দুটো প্রশ্নের জবাব আমাকে দেবেন কমেন্টে। আমি উদ্গ্রীব হয়ে থাকবো কমেন্টে আপনাদের পড়ার জন্য। যারা এই সমস্ত আমায় গুজববাজ লিখে বেড়ান না এবং বলেন যে যত ঠপ মারছে উ মারছে তো উ মারছে, মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকা সেবন করে যারা লেখেন, তারা একটু গঞ্জিকা একটুখানি ভালো করে ফুল ভরে টান দিয়ে গুগলে একবার সার্চ করে দেখবেন 31 জানুয়ারি এই ধরনের এগ্রিমেন্ট সেনেটে অ্যাপ্রুভ হয়েছে কিনা, এই 121 মিলিয়ন ডলারের একটা সহায়তা বিল হয়েছে কিনা, এবং 3 তারিখে সেটা আমাদের মালিক সই করে ভারতের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে কিনা 4 তারিখে। এই টোটাল ব্যাপারটা ওই জন্য বলছি কূটনীতিতে সবকিছুই বদলে গিয়েছে। এই যে ভারতের এখন জায়গাটা নিয়ে নিয়েছে, এই বাংলাদেশের জায়গাটা নিয়ে নিয়েছে ভারতের পালে এখন আমেরিকার হাওয়া। সুতরাং অনেক কিছুই অকল্পনীয় ভাবে বহুদিন ধরে বলে যাচ্ছি, আপনাদের চোখের আড়ালে, পর্দার আড়ালে খেলা চলছে, সেগুলো আপনাদের চোখের সামনে চলে আসবে। এই সমস্ত ব্যাপারটা যেটা বললাম সব কিন্তু আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন। আমার মাঝে মাঝে খুব সন্দেহ হয় ওই মাটিতে শেখ হাসিনার মতো একজন ব্যক্তিত্ব জন্মালেন কি করে? এই আপনাদের মতো উদ্রানরুদের মাটিতে, উর্বর মাটিতে ওই শেখ হাসিনার মতো একজন বুদ্ধিমান মহিলা কূটনীতিবিদ তিনি জন্মালেন কি করে? এটা আমার কিন্তু অনেক বড় প্রশ্ন। পারলে এটার উত্তরও আমায় দিয়ে সবাই আমাকে ধন্য করবেন এবং আমাকে আরো সমৃদ্ধ করবেন। আপনাদের প্রতি অনেক আশা আমার রয়ে গেল, এইটুকু আশা আমার নিশ্চয়ই পূরণ করবেন আপনারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ আজকের এই ভিডিওটি করছি। বাংলাদেশে ইলেকশনের যে উত্তেজনা চরমে, এতকাল ধরে যে সম্ভাবনার অশনির সংকেত যারা দেখেছে, তারাও আজকের দিনে এসে চিন্তা করছে যে নির্বাচন তো হয়ে যাচ্ছে, আর নির্বাচন হওয়া মানেই তো বিএনপি ক্ষমতায় আসা, এবং জানাতেন ক্ষমতা নয়, একছত্র আধিপত্য নিয়ে মোর দেন 250-250টিরও বেশি আসন পেয়ে তারা জয়লাভ করতে যাচ্ছে। এই হলো যারা দোদুল্যমান থাকে, উত্তেজনা থাকে, সকাল বিকাল সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের বক্তব্য। অন্যদিকে যারা বলছেন যে এই নির্বাচনে ম্যাটিকুলাস ডিজাইন হবে, আমেরিকার একটা ডিজাইন আছে এবং আমেরিকা যেহেতু জামাতকে চাচ্ছে, কাজেই শেষ রাতের যে ছক্কা এটি শেষ পর্যন্ত জামাতি মারবে এবং বিএনপি এবং অন্যান্য যারা লোকজন রয়েছে তাদেরকে বেকুফ বানিয়ে মোটামুটি ভোটের ফলাফল বিএনপির দিকে নিয়ে যাবে। আরেকটি পক্ষ যারা এখনো পর্যন্ত এই ভোটের 3-4 দিন আগে তারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ হাল ছাড়েনি, শেষ পর্যন্ত আওয়ামী লীগ একটা চক্রান্ত করবে এবং নির্বাচন বানচালের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। অন্যদিকে দিল্লির খবর হলো, দিল্লি মনে প্রাণে যাচ্ছে যে নির্বাচন হোক, অর্থাৎ দিল্লির দুটো অংশ, একটি অংশ শেখ হাসিনা আর অন্যটি অংশ হলো নরেন্দ্র মোদী। তারা যাচ্ছে যে একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন হোক
এবং ট্রানজিশন অফ পাওয়ার এটা স্বাভাবিক নিয়মে হোক, এটা তারা চাচ্ছে। এর কারণ হলো ভারতের সঙ্গে যে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এটি থমকে আছে গত 17 মাস ধরে। ব্যবসা বাণিজ্যে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো উভয় দেশের জনগণের মধ্যে একটা বিরাট ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেছে। এবং এই মুহূর্তে ভারতের যে আন্তর্জাতিক সংকটগুলো রয়েছে সেই সংকটের মধ্যে যদি বাংলাদেশের এই অভ্যন্তরীণ সমস্যা তাদের বিরুদ্ধে চলে যায়, তাহলে এটা রীতিমতো গদির উপর বিস্ফোরা তৈরি হয়ে যাবে। নরেন্দ্র মোদীর সঙ্গে অ্যাপেস্টিন কেলেঙ্কারির সম্পর্ক, আমেরিকার সঙ্গে ভারতের টানাপোড়েন সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে উত্তেজনা, চীনের সঙ্গে উত্তেজনা, মালদ্বীপে তাদের কর্তৃত্ব হারানো, নেপালে তাদের কর্তৃত্ব হারানো, শ্রীলঙ্কাতে তাদের কর্তৃত্ব হারানো, সব মিলিয়ে ভারতের পররাষ্ট্র নীতি যেখানে তছনছ, সেখানে গত 17 মাস ধরে তাদের উপরে সবচেয়ে বড় খড়গটি চলে এসছে বাংলাদেশের সঙ্গে ভারতের খারাপ সম্পর্ক। তো বাংলাদেশের সঙ্গে ভারতের খারাপ সম্পর্কের ফলে কি হচ্ছে, অন্যান্য দেশগুলোতে ভারতের জন্য যতটা না হুমকি, তার চেয়ে বাংলাদেশের মাটি ভারতের জন্য 100 গুণ হুমকি তৈরি করতে পারে। এদেশের মাটিতে যদি আমেরিকা কোনো কারণে তাদের প্রভুত্ব বিস্তার করে ফেলে, চীন যদি প্রভুত্ব বিস্তার করে ফেলে, এমনকি মায়ানমার দেশের যে পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলে মায়ানমারের যারা আরাকান আর্মি, তাদের আধিপত্য যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ভারতের সর্বনাশ হয়ে যাবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে ভারত যে কোনো মূল্যে চাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। তো সেই সম্পর্কটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে যেহেতু হয়নি, আগামীতে সেটা হবে না। এই জন্য তারা মনে প্রাণে চাচ্ছে যে একটি নির্বাচন হোক। তো সেই নির্বাচনটি একেবারে দ্বার প্রান্তে। আর নির্বাচনের পরে আওয়ামী লীগ বিএনপির সম্পর্ক কেমন হবে, জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক কেমন হবে, জামাতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক কেমন হবে, এগুলোর উপরেও কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ভর করবে। আমরা এই মুহূর্তে যে মার্কেটে কথাগুলো শুনতে পাচ্ছি সেটা হলো ভারত জামাতের সাথে সম্পর্ক রক্ষা করছে আর বিএনপির সঙ্গে বেশি সম্পর্ক রক্ষা করছে। সবাই বলা বলি করার চেষ্টা করছে যে মূলত তারেক রহমান সাহেব যে বাংলাদেশে এসেছেন মূলত ভারতের গ্রিন সিগন্যালের উপর নির্ভর করে, এবং ভারতের যে চ্যানেলগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে, সেইগুলো তারেক রহমান মুখী করে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে সমঝোতা হয়েছিল তিনি তার লন্ডন বৈঠকে, তার প্রেক্ষিতে তিনি এসেছেন। আর ইউনূস সাহেবের এই মুহূর্তে জনাব তারেক রহমান সাহেবের সাহায্য সবচেয়ে বেশি দরকার তার সেফ এক্সিটের জন্য। হোয়াট এভার মেবি, ঘটনা যাই হোক না কেন, ইতিমধ্যে আমরা যে বিষয়গুলো মোটামুটি একটা অনুসিদ্ধান্তে পৌঁছে গেছি, সেটি হলো আমেরিকা কোনো অবস্থাতেই বিএনপির সঙ্গে সমঝোতা চাচ্ছে না। আমেরিকার এই মুহূর্তের প্রথম পছন্দ আওয়ামী লীগ, দ্বিতীয় পছন্দ জামাত, এবং আমেরিকা চাচ্ছে যে জামাতকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করে জামাতের হাত ধরে আওয়ামী লীগ বাংলাদেশে আসুক। দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো ভারত চাচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপির হাত ধরে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলেও রাজনীতিতে ফিরে আসুক। এই দুটো সমীকরণ গত 17 মাসে মোটামুটি 90% সেটেলড হয়ে আছে। এখন আমেরিকার ম্যাটিকুলাস ডিজাইনে জামাত ক্ষমতায় আসবে, আর পরবর্তীতে জামাতের হাত ধরে আমেরিকার মধ্যস্থতায় আওয়ামী লীগ রাজনীতিতে আসবে এবং জামাত এবং আওয়ামী লীগ একত্র হয়ে বিএনপিকে কোণঠাসা করবে। এটা গেল একটা সমীকরণ। দ্বিতীয় সমীকরণটা হলো যে তারেক রহমান সাহেব ক্ষমতায় আছেন, তিনি ভারতের যে গ্রিন সিগন্যালে এসেছেন বা তিনি ভারতের উদারতায়, ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে তিনি ক্ষমতায় থাকবেন এবং তিনি শেখ হাসিনার জন্য একটি যাকে বলা হয় সেফ এক্সিট করে দিবেন এবং আওয়ামী লীগের জন্য রাজনীতি করার জন্য একটি পথ তৈরি করে দেবেন। বিনিময়ে দিল্লির যাকে বলা হয় আশীর্বাদ তারেক রহমান সাহেবের মাথায় থাকবে। এই দুটো সমীকরণ। এখন এই দুটো সমীকরণ যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে সেখানে দেখবেন যে এখানে মাইনাসের খাতায় বিএনপি এবং জামাত দুটোই থাকছে। আমেরিকা যদি এখানে তাদের কুটচাল সফল করতে পারে তাহলে বিএনপির খবর আছে। দিল্লি যদি তাদের কুটচাল সফল করতে পারে তাহলেও জামাতের খবর আছে। এগুলো একটা। 2 নম্বর হলো যে যদি আমেরিকা সফল হয় তো সেক্ষেত্রে জামাতের সঙ্গে দিল্লি কিন্তু একটা সম্পর্ক স্থাপন করে ফেলেছে, এবং আমেরিকা সফল হলে আওয়ামী লীগের জন্য ডবল বেনিফিট হলো যে তারা আমেরিকার মাধ্যমে জামাতের ঘাড়ে ভর করবে, আর দ্বিতীয়ত হলো দিল্লি কিন্তু জামাতকে মাইনাস করেনি বা দিল্লি জামাতকে তালাক দেয়নি। তারা তারেক রহমান সাহেবকে প্রেফারেন্স দিচ্ছে কিন্তু জামাতকে নিউট্রাল করে রেখেছে। যদি জামাত আপন ক্ষমতা বলে
কৌশলে তারা ক্ষমতা লাভ করতে পারে, তাহলে দিল্লির সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হবে না। কি জটিল একটা অবস্থা আপনি চিন্তা করেন। এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে বা রাজনীতিতে চলে আসবে পরবর্তী ধাপে দিল্লির এই কূটকৌশলে। তাহলে আপনি দেখুন যে দিল্লি এবং আমেরিকা বাংলাদেশে যে রাজনীতির বলয় তৈরি করছে এই মুহূর্তে বুলেটিন আকারে, মানে আগামী 6 মাসের জন্য, 3 মাসের জন্য, 1 বছরের জন্য সর্বোচ্চ। সেখানে বিএনপি এবং জামাত যাদেরকেই আপনি দেখতে পাচ্ছেন, তাদের সাথে লেজ হিসেবে আমেরিকা এবং দিল্লি আওয়ামী লীগকে জুড়ে দিয়েছে। মানে যেভাবে একজনের কপাল পড়বে ঠিকই, কিন্তু যে ক্ষেত্রেই মানে বিএনপি আসুক বা জামাতি আসুক, সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য একটা উইন্ডো তৈরি করে দিয়েছে। দিল্লিও তৈরি করেছে, আমেরিকা তৈরি করেছে। এখন প্রশ্ন হলো যে আমেরিকা এবং দিল্লি তারা তো দীর্ঘদিন একসাথে থেকেছে, এখন তাদের মধ্যে বিরোধ কতটুকু? এখন তাদের বিরুদ্ধে মানে বিরোধ হলো আপেক্ষিক। ইউক্রেন যুদ্ধের নিষ্পত্তির উপর এবং ইরান যুদ্ধের নিষ্পত্তির উপরে কিন্তু আমেরিকা এবং ভারতের সম্পর্ক নির্ভর করবে, এবং এই সম্পর্কটা লং টার্মে খারাপ থাকবে না। কারণ হলো ভারত এত বড় মার্কেট এবং আমেরিকাতে ভারতের এত বড় বিনিয়োগ, ওটাকে আসলে চ্যালেঞ্জ জানানোর মতো ক্ষমতা ডোনাল্ড ট্রাম্পের নেই। কাজেই তাকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যেভাবেই হোক না কেন, তাকে এখন সম্পর্ক স্থাপন করতেই হবে আমেরিকার সাথে, বা আমেরিকাকে সম্পর্ক স্থাপন করতে হবে ভারতের সাথে। তো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের রাজনীতিতে আগামীতে মানে আওয়ামী লীগের যে দহরম মহরম, এটি আপনি স্পষ্ট বুঝতে পারবেন। ফলে আপনি দেখেন যে হঠাৎ করে আজকে দেখলাম যে তারেক রহমান সাহেব রয়টার্সে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ফটোকার্ট আকারে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। সেখানে তিনি জনাব সজীব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের যে রাজনীতি, সেই রাজনীতির ব্যাপারে তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন। তার বক্তব্য যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় আসে অবশ্যই তিনি সাহায্য করবেন, আর ক্ষমতা না আসলেও দল হিসেবে বিএনপি কোনো অবস্থাতেই, তারেক রহমান সাহেব এবং তার যারা লোকজন রয়েছেন, কোনো অবস্থাতেই শেখ হাসিনার যারা সন্তান, তাদের রাজনীতির ব্যাপারে তাদের কোনো আপত্তি নেই। তাদের বক্তব্য হলো জনগণ যদি তাদেরকে চায় তাহলে তাদের অসুবিধাটা কি। তো যেটা বলছিলাম যে এই যে একটা জটিল রাজনীতি, সেই রাজনীতির আবর্তে বাংলাদেশ নিয়ে এখন ভারত এবং আমেরিকা টানাটানি করছে, এবং সেই টানাটানিতে আমেরিকা সঙ্গত কারণেই এবং যাকে বলা হয় বিএনপিকে পছন্দ করছে না, আর সঙ্গত কারণেই দিল্লি বিএনপিকে টেনে নিয়েছে। আবার অন্যদিকে সঙ্গত কারণেই আমেরিকা জামাত ইসলামীকে টেনে নিয়েছে কাছে, আর সঙ্গতি কারণেই দিল্লি জামাত ইসলামীকে শত্রু না বানিয়ে নিউট্রাল করে রেখেছে। এই যে আমেরিকা এবং ভারতের যে রশ্মি টানাটানি, সেই রশ্মি টানাটানির দুটো উপলক্ষ আছে। একটা হলো বঙ্গোপসাগরে আমেরিকা তার কর্তৃত্ব চায়, বাংলাদেশের ভূমির উপর তার কোনো অধিকার দরকার নেই, কিন্তু বঙ্গোপসাগরে তাদের